আমদানির মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলে সিংহভাগ অর্থ পাচার। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ঘাটতি দায়ী, যাচাই বাছাইয়ে কঠোর হওয়ার পরামর্শ। বাংলাদেশ ব্যাংক যদি তার দায়িত্ব অতীতে সঠিকভাবে পালন করত, তাহলে হয়তো বা এত পরিমাণে মানি লন্ডারিং হওয়ার সুযোগ কম থাকতো। গাইডলাইন্স বা এগুলা দিয়ে ধরা যাবে না, এটা একদম আইকিউ অ্যাপ্লাই করতে হবে। দেশ থেকে যাতে ডলার বের হয়ে না যায় অবৈধভাবে, সেটা নিশ্চিত করা। তো এবং এই জায়গাতে তারা যে ব্যর্থ হয়েছে, তো সেই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। সিস্টেম যেটা তৈরি হয়েছে, চ্যানেল তৈরি হয়েছে, সেগুলো তো বন্ধ করতে হবে। কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ, সাংবাদিক মুন্নী সাহা ও সাবেক ইউপি চেয়ারম্যান লাখ মিয়াকে দুদকের জিজ্ঞাসাবাদ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ওমর ইনাম এবং আমি জিন্নাতারা জশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রায় জালিয়াতির মামলায় রিমান্ডের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার। নাশকতার শঙ্কায় বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ১৮৬। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানাবে ঘোষণার দিনক্ষণ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ। ট্যারিফ কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া। আজ আবারও বৈঠক। এবং রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত। কয়েকটি দেশের উপকূলে সতর্কতা জারি। জাপানের ২০ লাখ বাসিন্দাকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। পাচার হওয়া অর্থের বেশিরভাগই আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলে হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এমন দাবির পর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অসৎ ব্যবসায়ীদের চতুরতার কাছে অসহায় তারা। এদিকে অর্থ পাচার বন্ধে কঠোর হওয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের সামনে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। ২০০৯ থেকে ২০২৩ ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩,৪০০ কোটি ডলার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস GFIRS এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের এই হিসাব জানিয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তবে কিভাবে অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্ট না করলেও এবার তা জানালো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। তাদের এক গবেষণায় জানানো হয়েছে, আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় সিংহভাগ টাকা পাচার হয়েছে ব্যবসার আড়ালে ব্যাংকিং চ্যানেলে। বেশি হয়েছে পোশাক, ভোগ্যপণ্য ও জ্বালানি আমদানি খাতে। কত ধূর্ততার সাথে মানুষ করে, যারা করে, এটা কিন্তু যে গাইডলাইন্স বা এগুলা দিয়ে ধরা যাবে না, এটা একদম আইকিউ অ্যাপ্লাই করতে হবে। আমদানি কার্যক্রমে দেশীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতি ছিল উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, সুতা ও গার্মেন্টসের মতো অন্যান্য খাতের লেনদেনও কঠোরতার সঙ্গে যাচাই বাছাই প্রয়োজন। মনিটরিং এর ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ব্যাংক যদি তার দায়িত্ব অতীতে সঠিকভাবে পালন করত, তাহলে হয়তো বা এত পরিমাণে মানি লন্ডারিং হওয়ার সুযোগ কম থাকতো। স্টিল মিল, রোলিং মিল, খাদ্য পণ্য, সেখানে এরকম কোনো টুলস কিন্তু আমার জানা মতে নাই। আমরা মনে করি ওই জায়গাগুলোতে সরকারের আরও লক্ষ্য দিতে হবে এবং সেখানে কিভাবে আরও টুলস বাড়ানো যায় যাতে মানি লন্ডারিং প্রবণতাটা কমে। দায় না এড়িয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আর পাচারের পথ বন্ধে সন্দেহজনক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দায়িত্ব হলো যে এই দেশ থেকে যাতে ডলার বের হয়ে না যায় অবৈধভাবে, সেটা নিশ্চিত করা। তো এবং এই জায়গাতে তারা যে ব্যর্থ হয়েছে, তো সেই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। সিস্টেম যেটা তৈরি হয়েছে, চ্যানেল তৈরি হয়েছে, সেগুলো তো বন্ধ করতে হবে। সন্দেহজনক লেনদেনগুলোই কিন্তু সমস্যার গোড়া। তো সেগুলো সন্দেহের কাতারে রেখে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আসলে এই মানি লন্ডারিংটাকে আমরা প্রতিহত করতে পারবো। আমলা ও রাজনীতিবিদ সহ জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে না পারলে দেশের অর্থ পাচার সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
নাম তার লাখ মিয়া। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 4 দিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়া ২০১১ সালে নির্বাচিত হন তিনি। এরপর থেকে সম্পর্ক গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রী, এমপি সহ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। লাখ মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে দুদক। মেলে প্রায় অর্ধশত হিসাবে ১৪,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। এর প্রেক্ষিতে গত ৬ মার্চ তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। বিপুল পরিমাণ অর্থের উৎস জানতে গত ২৯ জুলাই রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাংবাদিক মুন্নী সাহাকে ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর আগে গত ১৬ জুলাই মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন আদালত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় খায়রুল হককে সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত বছর ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। মোবারক হোসেনের খালাস চেয়ে করা আপিল মঞ্জুর করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মোবারক ৭১-এ ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে রায়ে বলা হয়। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড, অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ২০১২ সাল পর্যন্ত আখাউড়া উপজেলার মোঘরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মোবারক। ২০১৪-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে, টু ইজ টু সেট এট লিবার্টি ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। তো আমাদের জানা মতে আর কোনো মামলা নাই, ট্রাইব্যুনালের রায় বাতিল হলো এবং ওনাকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 30 আসামির বিচার শুরু হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এর আগে মঙ্গলবার গ্রেফতার 6 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। গত 30 জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আশুলিয়ায় লাশ পোড়ানো সহ জুলাই হত্যাযজ্ঞের প্রতিবাদ সভা করছে ঢাকা জেলা বিএনপি। এই মুহূর্তে সাভারে শ্রীপুরে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, গেল বছরের 5 আগস্ট যে মর্মান্তিক ঘটনা, লাশ পোড়ানোর ঘটনা, 6 জনকে যে জীবন্ত এবং লাশ ঘটানো হয় এবং তার মধ্যে একজন বেঁচে ছিলেন এরকম কথাও কিন্তু বলা হয় এবং তারই কিন্তু একটি প্রতীকীর রূপ আমরা এই মুহূর্তে স্টেজে দেখতে পাচ্ছি। আমরা স্টেজের সেই জায়গাটা যেমন দেখতে পাচ্ছি, এর বাইরে আজকের যে এই জুলাইয়ের
জুলাইয়ের যে 1 বছর পূর্তি সেই যে প্রোগ্রাম মাসব্যাপী চলছে বিএনপির পক্ষ থেকে, তারই অংশ হিসেবে আশুলিয়ায় যেখানে আসলে এই লাশ পোড়ানোর মতো একটা ঘটে সেই জায়গাটা পাশেই একটি মাদ্রাসার মাঠে কিন্তু আয়োজকরা এরই মধ্যে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা কেন্দ্রীয় নেতা 3টার মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তবে এরই মধ্যে যে মাঠে আসলে আয়োজন করা হয়েছে সেই মাঠ কিন্তু কানায় এই মাঠ কিন্তু আমরা দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এর বাইরেও আশপাশে বিভিন্ন যে জেলাগুলো বা থানাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের জায়গা থেকে বিভিন্নভাবে আসলে মিছিল নিয়ে আসছেন এবং একে একে মিছিলগুলো আসছে। যদিও যেহেতু এটি আসলে একটি স্মরণ সভা অনেকটা বলা যায়, যারা আসলে এই সেই দিনকার ঘটনা এবং এর বাইরেও সে পুরো জুলাই মাসে আসলে এখানে আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এর মধ্যে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, আহত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তাদের ব্যাপারগুলো মাথায় রেখে সেই দিনের ভাবগাম্ভীর্য, সেই দিনের যে শোকাবর্ত দিন সেইগুলো মাথায় রেখে সুশৃঙ্খলভাবে তারা আসলে এখানকার প্রোগ্রামকে যতটা সহনশীলভাবে এবং সুন্দরভাবে করা সম্ভব সেভাবে তারা আসলে এখানকার যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু এখানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কিন্তু তার বক্তব্য রাখার কথা কিন্তু রয়েছে এবং আমরা যতটা জানতে পেরেছি যে বেলা 5:30 নাগাদ কিন্তু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি আসলে এখানে বক্তব্য রাখবেন এবং যারা এখানে আসলে আহত নিহতদের পরিবার যারা রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে তাদের অনুভূতি প্রকাশ করবেন। তো এই ছিল এখনো পর্যন্ত এখান থেকে অর্থাৎ আশুলিয়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানাবে ঘোষণার দিনক্ষণ। দুপুরের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে মার্চ থেকে মে পর্যন্ত 166টি সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করে কমিশন। এরপর 20টি মৌলিক বিষয় সংস্কার নিয়ে জুনে শুরু হয় ধারাবাহিক আলোচনা। নোট অফ ডিসেন্টস সহ 12 বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি 8টি অমীমাংসিত বিষয়ে সংলাপ চলমান রেখেই দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে কমিশন। খসড়ায় নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা গত বছরের এই দিনে লাল রঙে রঞ্জিত করে নিজেদের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে গত বছরের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু শোকের সেই কালো রঙের বিপরীতে মুখ চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে কোটি মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন। জুলাইয়ের এই রক্তিম দিনটি কেমন ছিল জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। 30 জুলাই 2024 ইতোমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটোয়া বাহিনীর। এই রকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। দেয়াল লিখন, কখনো আমরা লাল পতাকা, লাল কাপড় বাঁধা চোখে মুখে, কখনো বা আমরা মার্চ ফর জাস্টিস, কখনো আমরা সমাজের সর্বস্তরের মানুষকে মূলত কানেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও বিচার সহ 11 দফা দাবি জানায় সাদা। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস।
6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। এত কিছুর মাঝে সরকারের 3 মন্ত্রী জানান পরদিনের মধ্যে নিষিদ্ধ হবে জামায়াত শিবিরের রাজনীতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালন হবে এ কর্মসূচি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সিলেটে স্কুল ছাত্র হত্যা মামলায় 8 জনের ফাঁসির আদেশ, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। জমি ও ডোবা দখল করে মাছ চাষে বাধা দেয়ায় খুনের দায়ে সাজা। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এদিকে পুরান ঢাকার আলোচিত সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার সংখ্যায় বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় রাজধানীতে 186 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে নাশকতার শঙ্কায় সারা দেশে চলছে পুলিশের 11 দিনের বিশেষ অভিযান। অভিযানের গত 24 ঘন্টার তথ্য নিয়ে বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। জানান, রাজধানীতে 471টি টহল টিম ও 66টি চেকপোস্ট পরিচালনা করছে ডিএমপি। এই সময়ে গ্রেফতার হয়েছে 186 অপরাধী। বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। সংবাদ সম্মেলনে উঠে আসে গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা নিতে গিয়ে সাবেক সমন্বয়কদের গ্রেফতার প্রসঙ্গ। রিমান্ডে থাকা রিয়াদের বাসায় অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধারের কথা জানায় পুলিশ। চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকা। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। রাজধানীর 50টি থানায় প্রতি মাসে 70টি চাঁদাবাজি, 20টি খুন, 46টি ছিনতাইয়ের মামলা হচ্ছে জানিয়ে অপরাধীদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিএনপির মুখপাত্র। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে গত 26 জুলাই গঙ্গাচড়ার বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট চালানো হয়। এ ঘটনায় আলদাতপুর 6 আনিপাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এরপর যৌথ অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়। সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য ভাণ্ডার খ্যাত চাউলধনী হাওরটি প্রায় 20 বছর ধরে একাধিক ভুয়া মৎস্যজীবী সমিতির নামে লিজ এনে ভোগ দখল করছিল সাইফুল ও তার বাহিনী। পাশাপাশি 30টি গ্রামের কৃষকদের রেকর্ডীয় জমি, খাল, নালা, ডোবা জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 2021 সালের 1 মে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে স্কেভেটর দিয়ে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 10ম শ্রেণীর ছাত্র সুমিল আহমদ শুকর। গুলিবিদ্ধ হন সুমিলের বাবা ও চাচা সহ 3 জন। এ ঘটনায় 3 মে ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী 32 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মামলার 8 আসামিকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন এবং 17 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে
সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরও অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আমরা সঠিক বিচার পেয়েছি। মামলার প্রধান আসামি সাইফুল সহ 31 জন আসামি কারাগারে রয়েছে। এজাহারভুক্ত অপর এক আসামি মামুনুর রশিদ এখনও পলাতক রয়েছে। সময় সংবাদ, সিলেট। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কর্মসূচি বন্ধ, তবে মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় চিকিৎসা নিতে স্কুলে আসছেন শিক্ষার্থীরা। যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ 2 জন এখনও রয়েছে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে। তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী সাদ সালাউদ্দিনের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। বিমান বাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে সেবা নিতে এসেছেন আহত শিক্ষার্থীরা। বুধবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের। চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সে ঘটনার ক্ষতচিহ্ন এখনও দগদগে। তাই কাউন্সেলিং এবং নিয়মিত চেক আপের জন্য শিক্ষার্থীদের ডেকে আনা হয়েছে বিদ্যালয়ে। ক্লাস হচ্ছে না কারণ যে আমার একটু অনেক খারাপ লাগতেছিল, তো ট্রমা একটু করতেছিলাম। পরে বাবা বলছিল চলো স্কুল দেখাই নিয়ে আসি। ওই দিনের পর থেকে আমার মাথা ব্যথা হচ্ছে। বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ওখানে কি কি হয়েছিল আমার সাথে, এবং তারা আমাকে বললেন যে এটা কিভাবে ঠিক করা যায়। তো আমি ওইটাই তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও আমাকে সেই জিনিসটা থেকে বের হবার কি উপায় সেটা আমাকে বললো। আমার বাচ্চাটা একটু মানসিকভাবে সমস্যা, কথা বলে না, বাসায় চুপ করে থাকে, খালি কাঁদে। তো এই জন্য ডক্টর দেখাচ্ছি। এর আগেও ডক্টর মেডিকেলে ভর্তি ছিল। ক্যাম্পটা করা হয়েছিল আর কি মেইনলি যারা মেন্টাল ট্রমায় আছে ওইখানে ছিল উপস্থিত তাদের জন্য। আহতদের কিছু অংশকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হলেও গুরুতররা এখনো কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এখনো দগ্ধ 33 জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে 3 জন ছিল আইসিইউতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে 21শে জুলাই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3য় শ্রেণীর ছাত্র সাদ সালাউদ্দিনের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। পরে বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। কাউসার, বিমান বাহিনীর যে মেডিকেল ক্যাম্পটির কথা বলা হচ্ছে, সে মেডিকেল ক্যাম্পটি শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমে বলা হয়েছিল 1 সপ্তাহের জন্য এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হবে। গতকাল বিমান বাহিনীর সহকারী প্রধান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসে এখানকার যে চিকিৎসার যে কার্যক্রম তিনি দেখেছেন, তা দেখার পরে তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত এখানকার শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন হবে ততদিন পর্যন্তই তারা এই মেডিকেল ক্যাম্পটি চালাবেন। তো এখানে যে এমনটি একটু আগে শুনছিলেন কিছু শিক্ষার্থীদের কথায় যে অনেকেই আসলে একটি মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন, কারণ যে বিভৎসতা তারা দেখেছেন এবং কাছের মানুষদের তারা মৃত্যুবরণ করতে দেখেছেন, কাছের মানুষদের ঝলসানো দেহ তারা দেখেছেন, সব মিলিয়ে একটি মানসিক ট্রমার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। অনেকেই গতকালও আমাদের কাছে বলেছিলেন, আজকেও জানিয়েছেন যে রাতে তারা ঘুমাতে পারেন না। তাদের অনেকেই আছেন বাসায় কথাবার্তা বলা একেবারেই কমিয়ে দিয়েছে, এমন অভিযোগও করেছে তাদের অভিভাবকরা। সব মিলিয়ে তাদের একটি মানসিক সাপোর্ট প্রয়োজন, যে সাপোর্টটি আসলে গত সোমবারের যে মেডিকেল ক্যাম্প, সেই ক্যাম্পটি থেকে দেওয়ার চিন্তা করা হয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার থেকে সেই কাউন্সিলিং তারা শুরু করেছে। তো যার প্রেক্ষিতে আজকে এই স্কুলের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং শিক্ষকরা মূলত তাদের শিক্ষার্থীদেরকে ডেকে আনছেন, ডেকে এনে তাদের সাথে আলাপ আলোচনা করে মেডিকেল ক্যাম্পে তাদেরকে পাঠাচ্ছেন। মূলত উদ্দেশ্য একটাই, যাতে তারা এই মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে। তো এছাড়া যদি জানিয়ে রাখি যে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এবং রোববার অর্থাৎ 3 তারিখ 3রা আগস্ট একটি মিলাদ মাহফিল হওয়ার কথা রয়েছে, যে মিলাদ মাহফিলে আহত নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হবে এবং তারপর 4 তারিখ থেকে স্কুলের কার্যক্রম, শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তো এটি কিন্তু 3য় দফার নির্ধারিত সময়। এর আগে 2 দফায় 2টি ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছিল যে কবে নাগাদ স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। তো এই 2য় দফার পরেও যখন খোলা হয়নি, তখন নতুন করে 3য় দফার আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে যে 3রা
আগস্টের পরে অর্থাৎ 3রা আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয় শিক্ষা কার্যক্রম। সেক্ষেত্রে চৌঠা আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তো নতুন করে যদি আর পেছানো না হয় তাহলে হয়তো মাইলস্টোন স্কুলের যে চিরচেনা রূপ অর্থাৎ শিক্ষার্থীদের কলরবে ভরপুর যে একটি স্কুল, সে একটি স্কুল দেখা যাবে চৌঠা আগস্ট থেকে। যদিও যে শূন্যতা, সে শূন্যতা রয়েই যাবে, কারণ এত বিভৎসতা এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের যে মৃত্যু সেটি অনেকেই দেখেছেন, যাদের কাজে একটি দগদগে ক্ষত তো রয়ে যাবেই। তা সত্ত্বেও যেহেতু জীবন এগিয়ে নিতে হয়, সে কারণে স্কুলের কার্যক্রম শুরু হবে চৌঠা আগস্ট থেকে। এই ছিল মাইলস্টোন স্কুলের সর্বশেষ তথ্য আমার কাছে। বিয়েবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে 30 তারিখ অর্থাৎ 31 তারিখের মধ্যে ঐকমত্য কমিশন তাদের এই সভা শেষ করতে চায় এবং দ্বিতীয় ধাপের এই বৈঠক থেকে জুলাই সনদ ঘোষণা করতে চায়। তবে এখনো পর্যন্ত দ্বিতীয় ধাপের যে খসড়াগুলো দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, সেগুলো আজকে দুপুরের মধ্যেই জমা দেওয়ার কথা এবং একই সাথে প্রাথমিকভাবে প্রথম ধাপের যে আলোচনাগুলো হয়েছে সেগুলোর খসড়াও রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে মতামত দেওয়ার জন্য। এবং সেই মতামতের ভিত্তিতে কোনো রকমের সংযোজন বিয়োজন কোনো কিছু আছে কিনা পরিমার্জন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য এই বর্ধিত সময়টুকু এখন আছে। এবং আজকে যে কারণে দুপুরবেলা বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠক শুরু হওয়ার আগে ঐকমত্য কমিশনের যে সদস্যরা আছেন তারা নিজেরাও নিজেদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। এবং গতকালকেই আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল তারা যে খসড়াটি পেয়েছে সেই খসড়ার ক্ষেত্রে তাদের ভিন্ন ভিন্ন মত আছে। কারো মতামত পটভূমি নিয়ে, কারো মতামত এটিকে বাস্তবায়নের যে 2 বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই 2 বছরের সময়সীমা নিয়ে। আবার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও ভিন্ন ভিন্ন মত আছে এবং সেই ভিন্ন ভিন্ন মতের প্রেক্ষাপটেই আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে এটি বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন কী ধরনের দিক নির্দেশনা দিবেন। তবে 31 জুলাইয়ের মধ্যে তারা এই খসড়াটি চূড়ান্ত আকারে করতে চায়। সেটি পূর্ণাঙ্গ রূপে হবে কিনা সেটি কিন্তু নিয়ে সংশয় আছে, কারণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয় ঐক্যমত হয়েছে এবং গতকালকেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু যেই বিষয়টি নিয়ে দিনভর আলাপ আলোচনা হয়েছে, গঠনতন্ত্র নিয়ে কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং এছাড়াও উচ্চকক্ষের আসলে কোন ধরনের ভাবে উচ্চকক্ষ গঠন করা হবে সে বিষয়গুলো সহ আরও বেশ কয়েকটি বিষয় অর্থাৎ প্রায় 7 থেকে 8টি বিষয় এখনও পর্যন্ত অমীমাংসিত রয়েছে বা সেগুলোর মধ্যে কোনোটি আংশিকভাবে মীমাংসা হয়েছে, তবে চূড়ান্ত পর্যায়ে করা যায়নি। তো এরকম একটি অবস্থার মধ্যে থেকেই ঐকমত্য কমিশনের আজকের বৈঠকটি শুরু হবে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে বৈঠক শুরু হওয়ার পরে সেটা শেষ হওয়ার পরে আমরা হয়তো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা জুন মাসেই করা হয়েছিল। একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপিও। একই এলাকায় 2টি সমাবেশ হলেও সংঘর্ষের শঙ্কা নেই জানিয়ে শান্তি ও সহাবস্থানের লক্ষ্যে ছাত্রদল তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 40টি সুপারিশের মধ্যে 3 থেকে 4টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক দেখছে ছাত্রদল। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে সভা অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সভায় অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দিক নির্দেশনা দেন। এলডিসি সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতি প্রধান উপদেষ্টাকে অবগত করেন। বাংলাদেশি পণ্যে আরোপ করা শুল্ক হার কমাতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। বৈঠক সূত্র বলছে, শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়। আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক সূত্র বলছে, আগের 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। ফলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার কমতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের শেষ দিন 31 জুলাই পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিনিধি দল সূত্র। বাংলাদেশ সময় রাতে আবারও বৈঠকে বসবে 2 দেশ। 12 কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র 1 থেকে 5 লাখ টাকা দর ওঠায় এমপি সুবিধার 30 গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এ অবস্থায় অন্তত 150 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখে গাড়ি বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের 31 জন সংসদ সদস্যের নামে আমদানি করা এসব গাড়ি গত 9 মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট মামলা থাকায় বাকি 30টি গাড়ি একবার নিলামও তোলা হয়েছিল। এমপি সুবিধায় আনা এসব গাড়ির বাজার মূল্য অন্তত 12 কোটি টাকা, কিন্তু নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল 9 কোটি 67 লাখ টাকা। অবাক করা বিষয় হলো, প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র 1 থেকে 5 লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে। 9 কোটি 67 লাখ টাকার গাড়ি যদি 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 30 লাখ টাকায় বিক্রি হয়, এখানে সরকারের রাজস্ব হানির একটা বড় সম্ভাবনা থাকে। এই জন্য পরবর্তীতে আমরা এটা নিলামে না তুলে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চেয়েছি। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টম হাউস। এক্ষেত্রে অন্তত 150 কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। রাজস্ব বোর্ড বলেছে যে এটা যেটা ন্যূনতম একটা মূল্যতে যায় দ্বিতীয় নিলামে হলেও যেন আমাদের রিজার্ভ ভ্যালুর একটা ন্যূনতম শতাংশ, যেটা হতে পারে 30% বা 40% একটা মূল্য, এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বন্দরের 5টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে। অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই, সেরকম একটা প্রস্তাব আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এনবিআর এর কাছে পাঠিয়েছি। দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন জুলাই মাসে বিনা শুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল, কিন্তু 5 আগস্ট সরকার পতন হয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর মাসে গাড়িগুলো দেশে এসে পৌঁছায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভাগ্য বদলের আশায় প্রতি বছরই ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন দেশের হাজারো যুবক। ভিনদেশের মাটিতে মাফিয়ার হাতে পড়ে সহ্য করতে হচ্ছে নির্যাতন। মুক্তিপণের টাকা দিতে গিয়ে অনেক পরিবার হচ্ছে সর্বশান্ত, তারপরও থামছে না দালাল ধরে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গবেষণা বলছে, কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার তালিকায় বিশ্বে 1 নম্বরে বাংলাদেশ। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। আমি কি আমার ছেলের মারেন কি আরে, কত ছেলে লিবিয়া আছে, লিবিয়া যে পাঠাইছে ওর লাগে যোগাযোগ করে পোলা বাঁচাই তুলে 25 লাখ টাকা দিতে হইব। লিবিয়ায় জিম্মি ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মুন্সিগঞ্জের কৃষক সাদেক শিকদার। 2024 সালের জানুয়ারিতে ছেলে রিপন শিকদারকে ইতালি পাঠাতে স্থানীয় দালালকে দেন 15 লাখ টাকা। কথা ছিল দুবাই হয়ে যাবেন ইতালিতে, কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি। দুবাইয়ে রিপনকে তুলে দেওয়া হয় আরেক দালালের হাতে। মিশরের ফ্লাইট দিছে, ট্রানজিট দিছে, ওই জায়গায় ট্রানজিটের পরে লিবিয়াতে নেওয়া হয়। ঝুলায় ঝুলায় পিটায়, খাবার দেয় না, রড দিয়ে বাইরে
তারপরে কারেন্টের শর্ট দেয়। 3 জনের রুম হবে, কিন্তু আমরা 20 জন রাখছি, একজনের শরীরের উপরে একজন। 25 লক্ষ টাকা দাবি করে, তারপর আমরা 25 লক্ষ টাকা দেই নাই, পরে 17 লক্ষ টাকা দিছি। দেশীয় গবেষণা বলছে গেল 1 দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের শীর্ষে বাংলাদেশ, আর তাদের 89%কেই নিয়ে যাওয়া হয়েছে বেশি বেতনের চাকরির কথা বলে। এই যাত্রার প্রধান রুট হয়ে উঠেছে ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া, অতঃপর সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলো। 67 লাখ টাকা জিম্মি করে আদায় করেছে এমন ঘটনাও আছে। বাংলাদেশিরা যেই পন্থায় লিবিয়া থেকে ইউরোপ হয়ে যায়, সেখানে আমরা দেখছি আজকাল কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে। 2009 থেকে এখনো পর্যন্ত 70,000-এর বেশি বাংলাদেশি পাচার হয়েছেন এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে। UNHCR এর তথ্যও বলছে একই কথা। প্রশ্ন হলো, কেন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা এত বেশি? সরকারি নথি অনুযায়ী 2024 সালে মানব পাচার আইনে দেশে মামলা হয়েছে 1135টি, আর নিষ্পত্তি হয়েছে মাত্র 651টি মামলার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের 128তম জন্মবার্ষিকীতে স্মারক বক্তৃতা, বৃত্তি, পদক ও পুরস্কার দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন ডক্টর ভীষ্মদেব চৌধুরী। এরপর কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পদক দেওয়া হয়। কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং ISRTর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, 2 বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ কাজী মোতাহার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবং আমরা বোঝায় সেটি আমাদের রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 4 মিটার উঁচু সুনামিতে প্লাবিত হয়েছে কামচাটকার উপকূল। সুনামি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও। জাপানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় উপকূলের প্রায় 20 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর শক্তিশালী ঢেউয়ে ভেসে যায় সেভেরোকুরিলস্ক শহর। স্রোতের পানি ঢুকে পড়ে শহরের ভবনগুলোতে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন আহত হন। জোয়ারে ভেসে যায় গাড়ি ও গাছপালা। এর আগে বুধবার সকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন এলাকায় দালান কেঁপে ওঠে, স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। একটি কিন্ডারগার্টেন ভবনের দেয়াল ভেঙে পড়ে, যদিও ওই সময় কোনো শিশু বা শিক্ষক উপস্থিত ছিলেন না। বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও আফটারশকের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে রাশিয়া ও জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। স্থানীয়দের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। কামচাটকার বিভিন্ন অংশে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে বলে জানান জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সের্গেই লেবেদেভ। ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, চীন, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের হোক্কাইডোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অনেক এলাকায় স্কুল, বাসস্থান ও কারখানা থেকে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। হোক্কাইডোর উপকূলীয় এলাকার গৃহহীনরা আশ্রয় নিয়েছে ফায়ার স্টেশনের ছাদে। হাওয়াইয়ের হনুলুলু সৈকতে জরুরি সতর্কতা জারি করে লোকজনকে সরে যেতে বলে নিরাপত্তা কর্মীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে ধ্বংসাত্মক সুনামি ঢেউয়ের শঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2-3 দিনের মধ্যেই বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দেবেন কিউবা মিচেল। তবে তার জন্য জমকালো আয়োজন করছে না বসুন্ধরা কিংস, জানিয়েছেন সভাপতি ইমরুল হাসান। তার অন্তর্ভুক্তি দেশের ক্লাব ফুটবলে ভিন্ন মাত্রা যোগ করবে বলেও জানান তিনি। এদিকে সাফ অঞ্চল থেকে লোকাল ক্যাটাগরিতে বিদেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ থাকলেও এবার সে পথে হাঁটছে না কিংস। চলতি মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলে নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত সাইনিং কিউবা মিচেল। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফরওয়ার্ড বাংলাদেশের কোনো ক্লাবে নাম লিখাবেন তা অনেকের কাছেই ছিল কল্পনার বাইরে। সেই কাজটাই করে দেখিয়েছে বসুন্ধরা কিংস।
এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করার লক্ষ্য থেকেই কিংসের এই সাইনিং। চুক্তিটা আপাতত 3 বছরের, খুব শিগগিরই ঢাকায় পা রাখবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ। তবে তার বয়স বিবেচনায় বড় কোনো রিসিপশনের পথে হাঁটছে না বসুন্ধরা। আগামী 3-4 দিনের মধ্যে সে বাংলাদেশে এসে পৌঁছাবে। বড় আকারে কিছু করতে চাচ্ছি না, কারণ তার বয়স যেহেতু কম, এটা হয়তো তার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে, কিংবা তাকে একটু নেগেটিভ ধারণা দিতে পারে। আমরা আসলে কিছুটা তাকে নীরবেই গ্রহণ করব। প্রবাস থেকে এসে জামাল, তারিক কাজী সহ আরো অনেকেই চ্যালেঞ্জ নিয়েছেন বাংলার ক্লাব ফুটবলে খেলার। তবে কিউবা মিচেলের বেলায় বিষয়টা বেশ আলাদা। এত অল্প বয়সেই তার মতো ফুটবলারের অন্তর্ভুক্তি দেশের ক্লাব ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বসুন্ধরা কিংস সভাপতি। টিমের জন্য কাকে প্রয়োজন সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু তাকে দলভুক্ত করেছি। আর যেহেতু সে সান্ডারল্যান্ডের ইয়ার টিম প্লেয়ার ছিল, তো সভাপতি এটা কিন্তু আমার মনে হয় যে একটা বাড়তি উদ্দীপনা যোগাবে ফুটবল প্রেমীদের মনে। আমার মনে হয় যে এই সাইনিংটা অল ওভার ফুটবলের একটা ভালো এফেক্ট ফেলবে। এদিকে চলতি মৌসুমের সুযোগ ছিল সাফ রিজিয়ন থেকে ফুটবলার সাইন করে দেশি ক্যাটাগরিতে খেলানোর। তবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ায় এখন আর সে পথে হাঁটছে না কিংস। আমাদের পজিশনাল জায়গাটুকুতে যদি আমাদের প্রত্যাশা মাফিক প্লেয়ার, লোকাল প্লেয়ারদেরকে নিতে নামে, তাহলে হয়তো আমরা সাফের দিকে এগোবো। তো আমরা আমাদের যে পরিকল্পনা সে অনুযায়ী আমরা খেলোয়াড় সংগ্রহ করতে পেরেছি। তো আমরা এবছর আসলে সাফের দিকে হাত বাড়াচ্ছি না। এছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগ সহ ঘরোয়া লিগে দাপট দেখাতে হাই প্রোফাইল ব্রাজিলিয়ান কোচ রিকার্ডো ফারিয়াসের সঙ্গে 1 মৌসুমের জন্য চুক্তি করেছে বসুন্ধরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রায় জালিয়াতির মামলায় রিমান্ডের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক। এবং আমদানির মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলেই সিংহভাগ অর্থ পাচার। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ঘাটতি দায়ী, যাচাই বাছাইয়ে কঠোর হওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।